শহর থেকে দূরে সমুদ্রের মাঝে অবস্থিত একটি আইল্যান্ড, যেখানে বসবাস করে শুধুমাত্র গুটি কয়েকটি পরিবার। কেউই এই আইল্যান্ডের থেকে বাইরে যায় না, আর না তো বাইরে থেকে কেউ এই আইল্যান্ডে প্রবেশ করতে পারে। আর সেই আইল্যান্ডেই ঝড়ের রাতে সমুদ্রের ঢেউয়ে ভেসে আসে একটি বাচ্চা মেয়ে। তবে সে কোনো সাধারণ মানুষ নয়, তার মধ্যে রয়েছে বিশাল অলৌকিক শক্তি। আর এরপর থেকেই এই আইল্যান্ডে শুরু হয় এক দারুণ জীবনযাপন। বলছিলাম দ্য কিং টাইড মুভির কথা। কথা না বাড়িয়ে চলুন সরাসরি গল্পে যাওয়া যাক। এক ঝড়ের রাতে পুরো আইল্যান্ডের বিদ্যুৎ চলে গেছে। এখানকার মেয়র ববি নামের এই লোক। ববির স্ত্রীর নাম গ্রেস, আর গ্রেসের মা অর্থাৎ ববির শাশুড়ি ফে একজন অ্যালজাইমার পেশেন্ট। ববিরা বহুদিন ধরে একটি সন্তানের চেষ্টা করছে, তবে প্রতিবারের মতো এবারেও তাদের সন্তানটি নষ্ট হয়ে যায়। এই ঝড়ের রাতেই গ্রেসের মিসক্যারেজ হয়ে যায়। কান্নায় ভেঙে পড়ে গ্রেস। ববি তাকে শান্ত করার চেষ্টা করছে। এদিকে ফেইয়ের শরীরও আজ ভীষণ খারাপ। স্ত্রীকে শান্ত করে ববি ফেইকে নিয়ে এসে বারান্দায় বসে। তখনই সেখানে আসে বউ নামের একজন ব্যক্তি, যে ববির খুবই ভালো বন্ধু। বউ তার ছেলে জুনিয়রকে গ্রেসের কাছে রেখে ববিকে নিয়ে বেরিয়ে যায় ইলেকট্রিসিটি ঠিক করতে। গ্রেস সন্তানহারা হলেও নিজেকে একদমই সামলে নিয়েছে। সে মেনেই নিয়েছে এটাই তার নিয়তি। এদিকে গাড়িতে ববিকে স্মোক করতে দেখে বউ জানতে চায় সে তো স্মোকিং ছেড়ে দিয়েছিল। ববি বলে, প্লিজ বউ, আজ এসব বলো না। বউ ববিকে সান্ত্বনা দিয়ে বলে গ্রেসের যে সমস্যা হচ্ছে সেটা খুবই কমন বিষয়। এরপর তারা দুজন মিলে পুরো আইল্যান্ডের বিদ্যুৎ ঠিক করে। বিদ্যুৎ ফিরিয়ে আনার পর বউ এবং ববি সমুদ্র পাড়ে এসে গল্প করতে থাকে। তখনই তাদের কানে ভেসে আসে একটি বাচ্চার কান্নার আওয়াজ। ধীরে ধীরে সেই কান্নার আওয়াজ পুরো আইল্যান্ডে ছড়িয়ে পড়ে। সবাই ছুটে আসে সমুদ্র তীরে। বউ এবং ববি ছুটে যায় সমুদ্রের দিকে। দেখতে পায় রাতের ঝড়ে একটি বোট ভেসে এসেছে তীরে, আর বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে সেই বোটের ভেতর থেকেই। সবাই তাড়াহুড়ো করে সেই বোটটিকে উল্টানোর চেষ্টা করে। ববি তাড়াহুড়ো করে জলে ডুব দিয়ে বোটটির ভিতর প্রবেশ করে। তখনই একটি পেরেক লেগে তার শরীর ক্ষত হয়ে যায়। তবে রক্তাক্ত অবস্থাতেই ববি সেই বাচ্চাটিকে কোলে নিয়ে উঠে আসে তীরে। একটি ফুটফুটে মেয়ে ভেসে এসেছে সমুদ্র থেকে তাদের এই আইল্যান্ডে। বউ দেখতে পায় ববির শরীরে ক্ষতচিহ্ন। তবে টি শার্টটা তুলতেই সে খেয়াল করে ববির শরীরের ক্ষত একদমই ঠিক হয়ে গেছে, যেন ক্ষতের বিন্দুমাত্র চিহ্নই তার শরীরে নেই। তারা বুঝতে পারে এই বাচ্চাটি কোনো সাধারণ মানুষ নয়। সমুদ্র তাদের কাছে যেন স্বয়ং কোনো দেবতাকে পাঠিয়েছে। সেই সাথে গ্রেস এবং ববি আজ অনেক খুশি। যেই সন্তানের জন্য এত চেষ্টা করার পরেও আজ পর্যন্ত তারা বাবা মা হওয়ার সুখ উপভোগ করতে পারেনি, আজ স্বয়ং উপরওয়ালাই তাদের কাছে সন্তান রূপে পাঠিয়েছে এই ফুটফুটে মেয়েটিকে। তারা তার নাম রাখে আয়লা। এরপর 10 বছর কেটে যায়। আয়লা এখন অনেকটাই বড় হয়ে গেছে। ববির আদরের মেয়ে আয়লা। তবে শুধু ববিরই নয়, এই আইল্যান্ডের সবারই আদরের মেয়ে সে। রোজ সকালে তার বাড়ির সামনে লাইন লেগে যায় গ্রামবাসীদের শুধুমাত্র কিছুক্ষণের জন্য আয়লার সামনে বসে তার কথা শুনবে। এই আইল্যান্ডের সমস্ত বাচ্চাকে স্কুলে পড়ায় ফে, আর এখানকার স্কুলের পড়াশোনা খুবই ভিন্ন। এখানে বাচ্চাদের পড়ানো হয় এই আইল্যান্ড সম্পর্কে। তাদের পড়ানো হয় পৃথিবীতে যা কিছুই হয়ে যাক না কেন, সব শেষেও অবশিষ্ট থাকবে তাদের এই আইল্যান্ড। ক্লাস শেষ করার পর সমস্ত বাচ্চারা আয়লার সামনে এসে তাকে ধন্যবাদ জানায়। তাদের একটাই কথা, অল থ্যাঙ্কস টু আয়লা। স্কুল শেষে আয়লা আর জুনিয়র ঘুরতে চলে যায় সমুদ্র তীরে। তারা রোজই এখানে আসে মাছ দেখার জন্য। সেখানে আয়লা বাইনোকুলার দিয়ে দেখতে পায় সমুদ্রে একটি জাহাজ। এটা দেখেই সে জুনিয়রকে কথাটা জানায়, আর তাদের কথা থেকে স্পষ্ট বোঝা যায় এই আইল্যান্ডের মানুষ এই আইল্যান্ড থেকে কখনো মেইনল্যান্ডে যায় না। এমনকি তারা মেইনল্যান্ডারদের অর্থাৎ এই আইল্যান্ডের বাইরের মানুষদেরকে ঘৃণা করে। এখানে না তো কোনো টিভি রয়েছে আর না তো কোনো রেডিও। তবে জুনিয়রদের বাড়িতে আগে একটা রেডিও ছিল, যেখানে মেইনল্যান্ডারদের প্রোগ্রাম শোনা যেত। তখনই হঠাৎ আয়লার চোখে পড়ে একটা মৃত হরিণের দেহ, যার মৃতদেহে অনেক মৌমাছি উড়ে বেড়াচ্ছে। আয়লা গিয়ে মৌমাছিগুলোর দিকে হাত বাড়িয়ে দেয়, আর সমস্ত মৌমাছি এসে তার হাতে বসে।
আয়লার ভীষণ আনন্দ হচ্ছিল, তবে কিছু মৌমাছি জুনিয়রেরও শরীরে বসে। জুনিয়র ভয় পেয়ে আয়লাকে ডাকতে থাকে তার কাছে, সাহায্য চাইতে থাকে। আর এটা দেখে আয়লার কিছু একটা মনে হয়। সে একটু ভয় পেয়ে চোখ বন্ধ করে হাত মুঠ করে নেয়। আর তখনই দেখানো হয় সেই কিং টাইড যেরকম ঢেউয়ে আয়লা এখানে ভেসে এসেছিল। এরপরে দেখা যায় আয়লার হাতে থাকা সমস্ত মৌমাছি মরে পড়ে আছে মাটিতে, যা দেখে আয়লা এবং জুনিয়র দুজনেই অবাক হয়ে যায়। যার উপস্থিতি, যার ছোঁয়ায় পুরো গ্রামবাসীর দুঃখ কষ্ট দূর হয়, তার হাতেই এত মৌমাছির মৃত্যু। আয়লা জুনিয়রকে বলতে থাকে তাকে প্রমিস করতে যাতে এই ঘটনার কথা সে কাউকে না বলে। জুনিয়র তার কথায় রাজি হয়ে যায়। রাতে দেখা যায় মার্লেন নামের একজন লোক সমুদ্র তীরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। সে দূরবীন দিয়ে নজর রাখছে সমুদ্রে। সে সমুদ্রের কিছু একটা দেখে সাথে সাথে বড় একটি ঘন্টা বাজায় আর সমস্ত ঘরের লাইট সবাই অফ করে দেয়। আসলে সমুদ্রে কোনো জাহাজ দেখলেই এখানকার সবাই সব লাইট বন্ধ করে দেয়, যাতে জাহাজের কেউ বুঝতে না পারে যে এই আইল্যান্ডেও মানুষ বসবাস করে। আরেকটু রাত বাড়লে দেখা যায় এখানকার পুরুষেরা মনোরঞ্জনের জন্য ফাইটিং গেম খেলে। আজ খেলছে মার্লেন আর ডাইলন নামের এই লোক। এরা এমন রক্তাক্ত অবস্থাতেও এতটা স্বাভাবিক, এতটা খুশি আছে শুধু একটা কারণেই, সকাল হলেই তারা আয়লার কাছে গিয়ে সমস্ত ক্ষত সারিয়ে নিতে পারবে। এরপর ডায়লন ববিকে চ্যালেঞ্জ করে তার সাথে ফাইট করার জন্য। শর্ত একটাই, যদি ডায়লন জেতে তাহলে আগামীকাল সকালে তারা আয়লাকে নিয়ে সমুদ্রে যাবে, কারণ তাদের সঞ্চয় করা সমস্ত মাছ প্রায় শেষ হয়ে গেছে। তাই তারা আয়লাকে নিয়ে মাছ ধরতে যাবে। প্রথমে ববি চ্যালেঞ্জটা নিতে চায় না, তবে সবাই তাকে জোর করতে থাকে, তাই ববি তার সাথে ফাইট করে। রাতে বাড়িতে ফিরলেই ববির পরিস্থিতি দেখেই বোঝা যায় যে সে বাজিটা হেরে গেছে। বাড়িতে এসেই এই কথাটা সে তার স্ত্রীকে জানায়। এরপর ওপরে আয়লার রুমে গিয়ে তার পাশে বসে থাকে, আর ম্যাজিকের মতো তার সমস্ত ক্ষত ঠিক হয়ে যায়। ক্ষতর কোনো চিহ্নই তার মুখে নেই। পরদিন সকালে প্রতিদিনের মতো আয়লার সাথে সবাই দেখা করতে আসে। এরপর ববি আয়লাকে সাথে নিয়ে বাকিদের সাথে মাছ ধরতে যায়, আর তারা সমুদ্রে গিয়ে সমস্ত নৌকা থেকে জাল ফেলে দেয় সমুদ্রে। এরপর আয়লা তার হাতটা সমুদ্রের জলে ডুবিয়ে দেয়, আর সাথে সাথেই দেখা যায় চারপাশ থেকে সমস্ত মাছ তার হাতের দিকে এগিয়ে আসছে, যেন পুরো সমুদ্রের মাছ আসতে চাইছে আয়লার কাছে। আয়লার এই অলৌকিক শক্তি আজ পুরো গ্রামবাসীর মাছের চাহিদা মেটাবে। অন্যদিকে দেখা যায় গ্রামের 4 জন বাচ্চা খেলতে যায় সাইকেল নিয়ে, তবে তাদের খেলার ধরনটা একদমই আলাদা। তারা জঙ্গল থেকে কিছু বিষাক্ত ফল নিয়ে সবচেয়ে ছোট মেয়েটিকে দেয় আর বলে এই ফলগুলো খেয়ে নিতে। খাওয়ার সাথে সাথে তারা মেয়েটিকে আয়লার কাছে নিয়ে যাবে আর মেয়েটির কিছুই হবে না। এটাই তাদের খেলা। এর আগেও তারা বহুবার এই খেলাটি খেলেছে, তবে বাচ্চা মেয়েটি খুব ভয় পাচ্ছিল, আর জুনিয়রও তাকে বলে ফলগুলো না খেতে। তখনই পাশের ছেলেটি, যার নাম ফিলিপ, ফলগুলো নিয়ে খেয়ে ফেলে, আর সাথে সাথেই সাইকেল নিয়ে রওনা হয় আয়লার বাড়ির উদ্দেশ্যে। তবে আয়লার বাড়িতে গিয়ে তারা জানতে পারে যে আয়লা বাড়িতে নেই, বাবার সাথে মাছ ধরতে সমুদ্রে গেছে। এটা শুনেই বাচ্চারা খুবই ভয় পেয়ে যায়। এদিকে ফিলিপের শরীরেও বিষের প্রভাব শুরু হয়ে যায়। জুনিয়র তাড়াতাড়ি করে গিয়ে তার বাবাকে অর্থাৎ বউকে ডেকে আনে। আসলে এই গ্রামে একটা ছোট্ট ক্লিনিক আছে যেটা বউ চালাতো। ফিলিপকে তাড়াতাড়ি করে ক্লিনিকে আনা হয়। বউ সবাইকে বাইরে দাঁড়াতে বলে, আর একজনকে সমুদ্রের তীরে গিয়ে আয়লাকে ডেকে আনতে পাঠায়। এরপর বউ ফিলিপের পেট থেকে নল ঢুকিয়ে সমস্ত বিষাক্ত ফলগুলো বের করে ফেলে, তবে ছেলেটির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। বউ প্রাণপণে চেষ্টা করতে থাকে ফিলিপকে বাঁচানোর। অপরদিকে দেখা যায় আয়লারা অনেক খুশি, তারা আজ প্রচুর মাছ ধরেছে। তখনই তারা ওই ছেলেটির সম্পর্কে জানতে পারে। সাথে সাথেই সবাই ছুটে আসে ক্লিনিকে, তবে তাদের আসতে বড্ড দেরি হয়ে গেছে। ফিলিপ মারা গেছে। ববি আয়লাকে ফিলিপের কাছে নিয়ে যায়। আয়লা চেষ্টাও করে, তবে সে বুঝতে পারে মৃত্যুকে ফিরিয়ে আনা তার পক্ষে সম্ভব নয়, তাই সে সেখান থেকে বেরিয়ে যায়। ফিলিপের বাবা মা প্রচুর আকুতি মিনতি করতে থাকে ফিলিপকে বাঁচানোর, তবে মৃত্যুই তো চিরন্তন সত্য, সেখান থেকে ফিরে আনা সম্ভব নয়।
ফিলিপের মৃত্যুতে গোটা গ্রামবাসী খুবই শোকাহত হয়ে যায়। আয়লা আসার পর থেকে গত ৯-১০ বছরে এই গ্রামে কেউ মারা যায়নি, আর এই মৃত্যু সবচেয়ে বেশি প্রভাবিত করে আয়লাকে। সে আজ তার জীবনের প্রথম কাউকে মরতে দেখেছে। এরপর আয়লা সেই জায়গায় যায় যেখানে তার হাতে অনেকগুলো মৌমাছির মৃত্যু হয়েছে। সে একটা মৌমাছিকে হাতে তুলে নিয়ে চেষ্টা করে তাকে বাঁচানোর জন্য, তবে সেটা আর সম্ভব হয় না। বাড়িতে ফেরার পর ববি আয়লাকে বোঝাতে থাকে ফিলিপ চিরকালের জন্য চলে গেছে, আর মৃত্যু খুবই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছুই নয়। তখনই আয়লার মায়ের হাত কেটে যায় সবজি কাটতে গিয়ে, আর সে অবাক হয়ে যায় এটা দেখে আয়লার কাছে থাকার পরেও তার ক্ষত কেন ঠিক হচ্ছে না। ববি বিষয়টা কনফার্ম করার জন্য ছুরি দিয়ে নিজের হাতটাও কেটে নেয়, আর তারা নিশ্চিত হয়ে যায় যে আয়লার মধ্যে এখন কোনো অলৌকিক শক্তি আর কাজ করছে না। সেদিন রাতেই ববি গ্রামের সবাইকে মিটিংয়ের জন্য ডেকে পাঠায়। সবাই খুবই কৌতূহলী হয়ে মিটিংয়ে আসে। ববি সবাইকে জানায় কাল থেকে আবার গ্রামের ক্লিনিকটিকে খোলা হবে, আর বউ আগের মতোই সেই ক্লিনিকটিকে সামলাবে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এত বছর থেকে বন্ধ থাকা ক্লিনিকে হঠাৎ কি প্রয়োজন পড়ল? তাদের কাছে তো আয়লা আছে, তাহলে আবার ক্লিনিক কেন? ববি উত্তর দেয় তাদের মেয়ে আয়লা তার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে, তার মধ্যে এখন আর কোনো হিলিং পাওয়ার নেই, আর এই কারণেই আগামীকাল থেকে আয়লার সাথে রোজ সকালের সাক্ষাৎকারটাও বন্ধ থাকবে। সবাই খুবই হতচকিত হয়ে যায় এবং তার এই কথার বিরোধ করতে থাকে। ববি বলে ভয় পাওয়ার কিছু নেই, এটা শুধুমাত্র কিছুদিনের জন্য। হয়তো ফিলিপের মৃত্যু আয়লাকে খুবই ট্রমাটাইজ করেছে। এর আগে কাউকে মরতে দেখেনি আয়লা, হয়তো এজন্যই তার পাওয়ার আর কাজ করছে না। এত বছর থেকে সবার উপকার করে এসেছে আয়লা, এতটুকু বিশ্রাম তো তাকে দেয়াই যায়। সবাই বলে ওঠে আয়লার পাওয়ার থাকুক আর না থাকুক, তারা আয়লার সাথে দেখা করাটা বন্ধ করবে না, আর সেটাই আয়লার পক্ষে ভালো হবে। সবকিছু আগের মতো চললে আয়লাও স্বাভাবিক থাকতে পারবে। তবে ববি কারো কথা না শুনে বলে দেয় এই গ্রামের মেয়র সে, তাই সে যেটা ঠিক করেছে সেটাই হবে। কাল থেকে সব বন্ধ থাকবে। তখন হঠাৎ করে আয়লার দিদা অর্থাৎ ফেই বলে ওঠে তাহলে ভোট করা হোক, যেমনটা আগে হতো। আর আয়লার সাথে সাক্ষাৎকার জারি রাখাতেই ম্যাক্সিমাম লোকে ভোট দেয়। ববি রাগ করে হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। পরদিন সকালে দেখা যায় ববির বাড়ির সামনে রোজ দিনের মতো ভিড় লেগে আছে। সবাই এসেছে আয়লার সাথে দেখা করতে। ডায়লন আয়লার জন্য উপহার নিয়ে এসেছে। আয়লাকে জিজ্ঞেস করে এখন কেমন আছে সে। আয়লা উত্তরে জানায় ভালো আছে, তবে আজ সে কারো মনটা ভালো করতে পারবে না, কারণ তার মধ্যে সেই ক্ষমতা নেই। ডায়লন আয়লাকে বলে তাতে কি হয়েছে, আমি শুধু চাই তুমি হাসি খুশি থাকো। আয়লা এতে কিছুটা খুশি হয়। সেদিনই ফিলিপের বাবা মা ববির সাথে দেখা করতে আসে। তারা ববিকে বলে ফিলিপের মৃত্যুর পর তাদের মেয়ে খুবই খারাপ আছে, সে খুবই ডিপ্রেসড আছে, তাই তারা ঠিক করেছে তারা তাদের মেয়েকে মেইনল্যান্ডে নিয়ে যাবে। তবে ববি তাদেরকে সম্মতি দেয় না। সে চায় না মেইনল্যান্ডের কেউ জানতে পারুক তাদের এই আইল্যান্ড সম্পর্কে, আর এই নিয়মটা এই গ্রামের সবাই মিলেই একসাথে বানিয়েছিল। ফিলিপের মা বলে তারা মেইনল্যান্ডে গিয়ে আইল্যান্ডের কথা কাউকে বলবে না, তারা শুধু চায় তাদের মেয়ে ভাইকে হারানোর ব্যথাটা যাতে ভুলতে পারে। তবে ববি কিছুতেই রাজি হয় না। এদিকে এই কথাগুলো বউ শুনে নেয়। ফিলিপের বাবা মা চলে গেলে বউ ববিকে বলে তাদের যেতে দেওয়া উচিত, এমনকি আয়লাকেও কোনো ডাক্তার দেখালে আয়লাও ঠিক হয়ে যাবে। তবে ববি চায় না তার মেয়ের সম্পর্কে মেইনল্যান্ডের কেউ জানতে পারুক, কারণ সে ভালো করেই জানে আয়লার পাওয়ার সম্পর্কে জানলে তার সাথে কি কি হতে পারে। বউ তাকে আর কিছু বলে না। দুপুরে আয়লা জুনিয়রদের বাড়িতে বসে জুনিয়রের সাথে খেলা করছিল। তখন বউ এসে তাদেরকে একটি ম্যাজিক দেখাতে চায়। তাদের দুজনকে নিয়ে যায় বেসমেন্টের ঘরে, আর এরপর তাদেরকে প্রমিস করতে বলে তারা যা দেখতে চলেছে সেটা যেন তারা সিক্রেট রাখে। আর এরপরেই বউ তাদেরকে লুকিয়ে রাখা একটি পুরনো টিভি চালিয়ে দেখায়। আজ প্রথম আয়লা এই টিভি দেখতে পাচ্ছে মেইনল্যান্ডাররা কিভাবে থাকে, শহরের লোকরা কিভাবে থাকে, আর এটা যেন তাদের কাছে একটা ম্যাজিকের মতোই ছিল। আসলে এই গ্রামের সবাই কনজারভেটিভ হলেও বউ কিছুটা ওপেন মাইন্ডেড। সে চায় না এই সব কিছু থেকে বাচ্চাদেরকে বঞ্চিত রাখতে, তাই সে জুনিয়র আর আয়লাকে লুকিয়ে লুকিয়ে টিভি দেখাচ্ছে। সেদিন রাতে যখন আয়লা তার রুমে ঘুমাচ্ছিল, তার মা গ্রেস তাকে দেখতে আসে। তাকে দেখতে আসার সময় সে খেয়াল করে
হঠাৎ করেই তার আঙুলে কেটে যাওয়া অংশের ক্ষতটা ম্যাজিকের মতো মিটে যায়। সাথে সাথে সে ববিকে ডাকতে থাকে। এরপর ববি যখন ঘরে আসে সে দেখতে পায় তার হাতের ক্ষতটাও ঠিক হয়ে গেছে। তারা বুঝতে পারে যতক্ষণ আয়লা জেগে থাকে তার মধ্যে কোনো ক্ষমতা থাকে না, তবে সে ঘুমিয়ে পড়লেই তার সমস্ত ক্ষমতা ফিরে আসে। এরপর বউ তার বাড়িতেই ফিরে যাচ্ছিল। হঠাৎ করে কিছু একটা মনে করে সে ঘুরে চলে যায় ফিলিপের বাড়িতে। সেখানে সে ফিলিপের বাবাকে ডাকতে থাকলেও কারো কোনো উত্তর পায় না। তাদের ঘরে ঢুকে দেখতে পায় সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। হঠাৎ করে ফিলিপের বাবা এসে তাকে মারতে থাকে। বউ বলে, আমি শুধু এখানে কথা বলতে এসেছি। এরপর বউ ফিলিপের বাবা মাকে বলে সে এই আইল্যান্ড থেকে মেইনল্যান্ডে চলে যেতে তাদেরকে সাহায্য করবে, সে বোটের জোগাড় করতে পারবে। ফিলিপের বাবা জিজ্ঞেস করে, কিন্তু তুমি কেন আমাদেরকে সাহায্য করবে? তখন বউ জানায় সে তার ছেলে জুনিয়রকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যেতে চায়। তার এই কথা শুনে ফিলিপের মা বাবা তাকে পাশের ঘরে নিয়ে যায়। সে দেখতে পায় তারা ঘরের বেসমেন্ট ভেঙে সেই কাঠ দিয়ে নিজেদের জন্য একটি বোট তৈরি করেছে, আর তারা রাজিও হয়ে যায় বউকে সাথে নিয়ে যাওয়ার জন্য। সকালে দেখা যায় মার্লন এবং ডাইলন মাছ ধরতে গেছে সমুদ্রে, তবে তারা একটা মাছও সেখানে পায় না। এমনই বারবার মাছ ধরতে ব্যর্থ হওয়ায় আজ তারা মেয়রকে ডেকে পাঠায়। ববি সেখানে আসলে ডায়লন জানায় তারা মাছ ধরার প্রচুর চেষ্টা করেছে, তবে একটা মাছও তারা ধরতে পারছে না। ববি তাদেরকে বলে, তাহলে তোমাদের সমুদ্রে আরো বেশি পরিশ্রম করা উচিত। তখন ডায়লন জানায়, আমরা প্রচুর পরিশ্রম করছি, তবে কথা এটা নয়, আসল কথা হচ্ছে সমুদ্রে মাছই নেই। আসলে মেইনল্যান্ড থেকে বড় বড় জাহাজ সমুদ্রের এই অংশে এসে প্রত্যেক দিন মাছ ধরে নিয়ে যাচ্ছে, এই জন্যই তারা কোনো মাছ পাচ্ছে না। এখন শুধুমাত্র একটাই উপায়, আয়লার ক্ষমতা ফিরে এলে তবেই তারা মাছ পাবে। ববি তাদের এই কথার কোনো গুরুত্ব দেয় না। দুপুরে আয়লা এবং জুনিয়র টিভি দেখছিল, আর তখনই বউ বাড়ির সমস্ত কিছু ব্যাগে গুছিয়ে নিচ্ছিল। সমস্ত স্মৃতিগুলো সে ব্যাগে ভরে নিচ্ছে, কারণ আগামীকালই সে জুনিয়রকে নিয়ে এই আইল্যান্ড ছেড়ে চলে যাবে চিরকালের জন্য। অন্যদিকে গ্রেসের মা এসে ববিকে বলে আয়লার ক্ষমতা ফিরে এসেছে। তার জেগে থাকা অবস্থায় কোনো পাওয়ার না থাকলেও ঘুমন্ত অবস্থায় সবকিছু করতে পারে, আর এই কথা নিয়ে তাদের ভাবা উচিত। একজন মেয়র হওয়ায় ববির সেলফিশ হওয়া উচিত নয়, তার পুরো গ্রামকে সাহায্য করা উচিত। এই বলে ফে ববিকে বুদ্ধি দেয় আয়লাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানোর, আর সেই ঘুমন্ত অবস্থাতেই পূর্বের সমস্ত কাজগুলো একইভাবে জারি রাখার জন্য। এই কথা শুনেই ববি খুব রেগে যায়। সে গ্রেসকে বলে তার মাকে চুপ করাতে, আর গ্রেস তার মাকে বাড়ি পাঠিয়ে দেয়। তবে গ্রেসও ববির কথা নয়, বরং তার মায়ের কথাতেই সায় দিচ্ছে। সে ফের দেওয়া সেই ঘুমের ওষুধ গুঁড়ো করে জলের সাথে মিশিয়ে আয়লাকে খাইয়ে দেয়। এরপর আয়লাকে নিয়ে যাওয়া হয় সমুদ্র তীরে, আর সেই রাতে তারা আয়লাকে নিয়ে যাওয়ার সাথে সাথেই প্রচুর মাছ ধরতে পারে। পুরো গ্রামবাসী অনেক খুশি আজ। তারা আবারও সবাই মিলে স্লোগান দিচ্ছে, অল থ্যাঙ্কস টু আয়লা, অল থ্যাঙ্কস টু আয়লা। তবে আজকে সবার এই আয়লাকে ধন্যবাদ জানানোটা ববির একদমই ভালো লাগছে না, কারণ সে দেখতে পাচ্ছে এই গ্রাম তার মেয়েকে কিভাবে ব্যবহার করছে। আর গতকাল রাতে এত মাছ ধরার জন্যই গ্রামের সমস্ত লোক আজ খুব খুশি রয়েছে। তারা আজ বাইরে বসে খাবার খাচ্ছে, একসাথে সময় কাটাচ্ছে। তখনই বউ এসে ববির সাথে কথা বলে। সে ববির কাছে জানতে চায় কি করে হলো এসব। ববি তাকে জানায় তারা আয়লাকে ঘুমের ওষুধ দিয়েছে, ঘুম পাড়িয়ে তাকে দিয়ে সমস্ত কাজ করাবে তারা। বউ এ কথা শুনে খুবই অবাক হয়ে যায়। সে বউকে বলে সে আয়লাকে নিয়ে এই আইল্যান্ড ছেড়ে চলে যেতে চায়, এই গ্রামবাসীদের থেকে দূরে চলে যেতে চায়। তখন বউ ববিকে জানায় আজ রাতে ফিলিপের মা বাবা ফিলিপের বোনকে নিয়ে এই আইল্যান্ড ছেড়ে চলে যাবে। আজ সূর্যাস্তের পরেই সেখানে উপস্থিত থাকতে হবে, সেখানে শুধুমাত্র দুজনের জায়গা রয়েছে। এই বলে বউ সেখান থেকে চলে যায়। দেখা যায় ফে এবং ডায়রন তাদের উপর নজর রাখছে। সে রাতে বউ যখন বাড়িতে ফিরে যায় দেখতে পায় ফে সেখানে অলরেডি উপস্থিত রয়েছে। আসলে ফে তার বাড়িতে এসেছিল তাকে মারার জন্য, তাই তার ড্রিঙ্কসের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল ফে। বউ হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে করতে সেখানেই মারা যায়। এরপর ডায়লন বউয়ের বডিটাকে ক্লিনিকে নিয়ে যায়, আর পুরো ক্লিনিকে আগুন ধরিয়ে দেয়। এই আগুন পুরো গ্রাম থেকে দেখা যাচ্ছে, আর এই জন্যই ফিলিপের মা বাবা তাড়াতাড়ি করে তাদের বোট নিয়ে সমুদ্রে রওনা দিয়ে দেয়। এরপর ববি যতক্ষণে আয়লাকে নিয়ে সেখানে পৌঁছায় দেখতে পায় তারা অলরেডি বোট নিয়ে মাঝ সমুদ্রে চলে গেছে। এদিকে আয়লা ক্লিনিকের আগুন দেখে তার বাবাকে ডাকতে থাকে। তারা গিয়ে দেখতে পায়
পুরো ক্লিনিকে আগুনে জ্বলে যাচ্ছে আর তার ভেতরেই পড়ে আছে বউয়ের মৃতদেহ। জুনিয়র তার বাবার এই মৃত্যু সহ্য করতে পারে না, তাই সে দৌড়ে সেখান থেকে চলে যায়। কান্নায় ভেঙে পড়ে সে, আর সারা রাত সে বসে থাকে সমুদ্র তীরে। পরদিন সকালে মার্লন সেই বড় ঘন্টাটা বাজাতে থাকে। আসলে আইল্যান্ডে এত বছর পর প্রথম মেইনল্যান্ডারদের কোনো বোট এখানে এসেছে, এই জন্য একটি বড় ঘন্টা শুনে পুরো গ্রামবাসী চলে আসে সেই সমুদ্র তীরে। সাথে সাথে ববিও সেখানে চলে আসে। এদিকে ডায়লন তার ঘর থেকে একটা রিভলভার পকেটে নিয়ে সেও চলে আসে এই সমুদ্র তীরে। আসলে মেইনল্যান্ড থেকে একজন লেডি পুলিশ অফিসারের সাথে একজন চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির কর্মচারী এসেছে এখানে, কারণ ফিলিপের বাবা মা মেইনল্যান্ডে গিয়ে আয়লার সম্পর্কে তাদেরকে বলেছিল আয়লা বিপদে রয়েছে, আর এই জন্যই রুটিন চেক আপের জন্য তারা এখানে এসেছে। এই কথা শুনে ববি জানায় আয়লা তার মেয়ে, যা জিজ্ঞাসা করার তাকেই জিজ্ঞাসা করতে পারে। তবে সেই অফিসার বলে ববির সাথে নয়, সে শুধু আয়লার সাথে একবার কথা বলবে। এরপর তারা হাঁটতে থাকে ববির বাড়ির উদ্দেশ্যে, আর তারা যত এগিয়ে আসছে ততই এই আইল্যান্ডের লোকের ভাবসাব দেখে বুঝতে পারছে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। সেই পুলিশ অফিসারকে বাইরে দাঁড় করিয়ে ওয়েলফেয়ার সোসাইটির অফিসার যায় আয়লার সাথে দেখা করতে। আয়লার কাছে গিয়ে সে আয়লার সাথে অনেক কথা বলে, সমস্ত রকম ভাবে জানার চেষ্টা করে আয়লা এখানে ঠিক আছে কিনা। তবে আয়লা বারবার তাকে একটা কথাই বলে, সে এখানে ভালো আছে, এখানে সুরক্ষিত আছে। এটা নিশ্চিত হওয়ার পর যখন সেই অফিসার আয়লার রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই আয়লা বলে ওঠে, তোমার আমাকে ধন্যবাদ বলা উচিত। সেই অফিসার বুঝতে পারে না আয়লা কেন এমন বলছে। তখন আয়লা বলে, আমার রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় তোমার বলা উচিত মেনি থ্যাঙ্কস টু আয়লা। এই কথা শুনেই সে অফিসার একদমই অবাক হয়ে যায়। সে বুঝে যায় আয়লার সাথে কোনো স্বাভাবিক কাজ চলছে না এখানে। এই জন্যই সে আয়লাকে বাইরে নিয়ে আসে, আর সেই পুলিশ অফিসারকে বলে আয়লা এবং এই ফ্যামিলিকে নিয়ে সেই স্টেশনে যেতে চায়, কিছু প্রশ্ন করা বাকি আছে। এই বলে তার সেখান থেকে এগোতে যাবে, তবে পুরো গ্রামবাসী তাদের সামনে এসে দাঁড়ায়। ফে বারবার বলতে থাকে, আমরা আয়লাকে যথেষ্ট ভালোবাসি, তার যথেষ্ট যত্ন নেই, আর ববি আমাদের মেয়র, আমরা তাকে যথেষ্ট সম্মান করি, তাকে এভাবে নিয়ে যেতে দেব না আমরা। এই কথা কাটাকাটিতেই যখন পুলিশ অফিসার তার বন্দুক বের করে, সাথে সাথে ডায়লনও তার বন্দুক বের করে পুলিশ অফিসারের দিকে তাক করে। এসব ঝামেলা দেখেই গ্রেস আয়লাকে নিয়ে তার রুমে চলে যায়। অন্যদিকে দেখা যায় জুনিয়র সেই বোটে এসেছে। সেখানে একটা ফর্মের ওপর আয়লার নাম দেখতে পেরে সে বুঝে যায় পুলিশ অফিসার আয়লার বাড়িতে গেছে, আর সাথে সাথে সেই বোটে থাকা রেডিওর মাধ্যমে মেইনল্যান্ডে অফিসে জানিয়ে দেয় আরো ব্যাকআপ পাঠাতে, কারণ এখানে বেশ বড় ঘটনা ঘটতে চলেছে। এই বলে সে বোটে থাকা বন্দুকটাকে কাঁধে তুলে নিয়ে লুকিয়ে লুকিয়ে এগিয়ে যায় আয়লার বাড়ির দিকে। এদিকে পুলিশ অফিসার এবং ডায়লন একে অপরের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে, আর মাঝে এসে ববি তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এইসবের কোনো দরকার নেই। পুলিশের পেছনে থাকা একজন চাইল্ড ওয়েলফেয়ারের অফিসারকে আটকাতে যায়, আর এই ঝামেলার মধ্যেই ববি পুলিশ অফিসারের সামনে চলে আসে, আর হঠাৎ চলা গুলিতে পুলিশের গুলি এসে লাগে ববির বুকে। সাথে সাথে ডায়লনও গুলি করে সেই পুলিশ অফিসারকে সেখানেই মেরে ফেলে। এরপর তারা সবাই মিলে ববিকে বাড়ির ভেতরে নিয়ে আসে। ববি তাদেরকে বারবার বলতে থাকে তাকে আয়লার কাছে নিয়ে যাওয়ার জন্য, তবে কেউ তাকে আয়লার কাছে নিয়ে যায় না। ফে সবার প্রথমে ববিকে প্রমিস করতে বলে যেন সে আয়লাকে নিয়ে এই আইল্যান্ড ছেড়ে কোথাও না যায়। ববি তাদেরকে প্রমিস করে আর বলতে থাকে তাকে আয়লার কাছে নিয়ে যেতে। তখনই সাথে সাথে ফে ঘুমের ওষুধ মেশানোর জল নিয়ে আসে গ্রেসের কাছে, আর গ্রেসকে বলে দেয় এই জলটা তাড়াতাড়ি করে আয়লাকে পান করিয়ে দিতে। ববির অবস্থা খুবই খারাপ। গ্রেস গ্লাসটা আয়লাকে দিয়ে সেটা পান করতে বলে, তবে আয়লা কিছুতেই তা পান করবে না। সে বারবার তার বাবার কাছে যেতে চাইছে। গ্রেস তাকে জোর করতে থাকে, কিন্তু আয়লা বারবার জিজ্ঞেস করে তার বাবা কোথায়, কেন তাকে এটা খেতে দিচ্ছে। আয়লা যখন কোনোভাবে রাজি হচ্ছে না, তখন গ্রেস তার পা চেপে ধরে, আর ফে তাকে জোর করে সেই ঘুমের ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। ঠিক তখনই জুনিয়র বন্দুক হাতে সেখানে চলে আসে। গ্রেস আর ফেকে সেখান থেকে সরে যেতে বলে। জুনিয়র ফেয়ের কাছে জিজ্ঞাসা করে সে তার বাবার সাথে কি করেছে, কারণ শেষবার সে তার বাবাকে দেখতে গেছে আর তখনই তার বাবা মারা গেছে। সে জানে ফে তার বাবাকে মেরেছে। ফে এ কথা অস্বীকার করতে থাকে। তখন গ্রেস জুনিয়রকে ডেকে শান্ত হতে বলে, তাকে বলতে থাকে তারা যা করছে সব ভালোর জন্যই করছে,
আর এই সুযোগে ফে চালাকি করে জুনিয়রকে আটকাতে চায়, তবে জুনিয়র গুলি চালিয়ে দেয় আর সেটা গিয়ে লাগে ফের গায়ে। সাথে সাথে ফে মারা যায়। আর এই দৃশ্য দেখে আয়লা একদমই চমকে যায়। সে খুবই ভয় পেয়ে যায় আর ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে। সাথে সাথেই দেখানো হয় সে একই কিং টাইড, যে কিং টাইডে আয়লা ভেসে এসেছিল এই আইল্যান্ডে। এরপর দেখানো হয় চারদিকে ছড়িয়ে রয়েছে রক্ত। আয়লা খুব ধীরে ধীরে নিচে নেমে আসে, আর নিচে নেমে এসে দেখতে পায় ঘরে থাকা সমস্ত মানুষ মারা গেছে, এমনকি এই আইল্যান্ডে থাকা সমস্ত মানুষ মরে পড়ে আছে। আমরা বুঝতে পারি আয়লা ভয় পাওয়াতে যেমনভাবে তার হাতে থাকা সমস্ত মৌমাছি মরে গেছিল, আজ তার ভয় পাওয়াটা এত বেশি ছিল যে তার এই ভয়ে এই আইল্যান্ডের সমস্ত মানুষ একসাথে মারা গেছে। আয়লা কান্না করতে করতে গুটি গুটি পায়ে এগিয়ে যায় সমুদ্র তীরে। সেখানে গিয়ে বসে কান্না করতে থাকে তার বাবাকে হারানোর জন্য। যে গ্রামবাসীদের সে এত বেশি ভালোবেসেছে তাদের সবার মৃত্যুর জন্যই সে দোষী। ওই দুজন ব্যক্তি যারা মেইনল্যান্ড থেকে এসেছে, ওই পুলিশ অফিসার আর সেই চাইল্ড ওয়েলফেয়ারের অফিসারের জন্যই আজ আইল্যান্ডে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আর তাদের দুজনের জন্যই আজ এই আইল্যান্ডের সবাই মারা গেছে। এই ঘৃণা থেকে আয়লা আবারও পাথর তুলে সেই সমুদ্রের দিকে ছুঁড়ে মারতে থাকে সেই মেইনল্যান্ডারদের উদ্দেশ্যে। এরপর দেখা যায় মেইনল্যান্ড থেকে আরো পুলিশের বোট এই আইল্যান্ডেই আসছে, আর এখানেই এই গল্পের শেষ হয়ে যায়।